আসসালামু আলাইকুম। ব্রিট রবিন এক্সপ্লেইন অনুষ্ঠানে আপনাদের হোস্ট ডেল এইচ খান আজকে হাজির হয়েছি আর একটি নতুন টপিক নিয়ে, এবং যথারীতি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রবিন। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, কথায় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। কিন্তু আজকের বাস্তবতায় শুধু শিক্ষিত মা দিয়ে শিক্ষিত জাতি গঠন কি আদৌ সম্ভব? বাংলাদেশ যেখানে শিক্ষা নিয়ে একের পর এক কাটাছেঁড়া চলছে বিভিন্ন ধরনের গবেষণা, সবাই যেন শিক্ষাকে একটি পণ্য বানিয়ে ছোট ছোট শিশুদের পিঠে 10 কেজি 12 কেজির বইয়ের ব্যাগ তুলে দিয়ে আর কোচিং সেন্টার দিয়ে তাদেরকে সারাক্ষণ মগ্ন করে একটা বিধ্বস্ত ভবিষ্যৎ প্রজন্ম তৈরির প্রচন্ড পায়তারা করে চলেছে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এই বিষয়ে। কিছু দূষিত আইন, কিছু দূষিত অধ্যায়, কিছু দূষিত অংশ নিয়ে ব্যারিস্টার রবিন, শুরু করতে চাচ্ছি আমরা প্রথমেই একটা খুব সিম্পল প্রশ্ন দিয়ে, যে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা হিসেবে স্বীকৃতি এখনো কেন আমরা দিতে পারছি না? প্রাথমিক শিক্ষা দিতে পারছি না, কেন দিতে পারছি না, এরও আগে আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে আমি যখন ফার্স্ট যুক্তরাজ্যে গমন করি, হিথ্রো বিমানবন্দর থেকে আমি যখন ট্রেনে আমি আমার গন্তব্যে যাব, স্ট্র্যাটফোর্ড যাওয়ার কথা, ঠিক 3-4টা স্টেশন পরেই দেখলাম যে একটা 9 বছরের একটা বালিকা তার মার সাথে ট্রেনে উঠেছে। পরে স্টেশনে আবার নেমে যাবেন, স্কুলে যাচ্ছেন, স্কুল ড্রেস বলে দিচ্ছে, স্কুলে যাচ্ছে। তো আমি যেহেতু 2টা বড় বড় সুটকেস, যেমন এখন গ্রাম থেকে ঢাকায় আসলে যেরকম আমরা যেমন বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছি, ঠিক এরকম একটা স্টাইল আছে এখানে। তো ওই একটা বাচ্চা তাড়াহুড়া করে নামতে গিয়ে আমার হাঁটুর সাথে একটু টাচ লাগে, তারপর সে নেমে যায়। একটু পরে সে ঘুরে এসে বলতেছে, আই এম সো সরি, প্লিজ এক্সকিউজ মি। আমি এটা ইচ্ছা করে করি না। এবং এই যে তার বলার ভঙ্গি এবং সবকিছু মিলিয়ে যে তার যে বড় হয়ে উঠায় যে কতটা ম্যাচিউরড অ্যাটিটিউড তার, এবং অপরকে সম্মান করার যে একেবারে ভেতর থেকে যে তাগিদটা সে অনুভব করলেন, এটা তাৎক্ষণিকভাবে আমি আবার অনুভব করলাম। এতটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে সে এই কাটেছি বা এই নম্রতা, এই নমনীয়তা, এই অবয়ব নিয়ে সে দৌড়ে ব্যাক করে বলে, আই এম সো সরি, প্লিজ এক্সকিউজ মি। একই রকম ভাবে আমি 2016-তে বাংলাদেশে এসে বইমেলায় গিয়েছিলাম। তো ওখানে দেখি কফি বিক্রি করে। কফি নিয়েছি, তো দেখলাম যে একজন মহিলা, তার পেছনে আরো 8-10 জন আছেন। তো ওনারা আমাকে ধাক্কা মেরে ফেলে কফি টফি ফেলে দিলেন, আমার কোটের উপরে কাপড় চোপড় আমার সব নষ্ট হয়ে গেল। তো উনি চলেই গেলেন। তারপরে এমন বিরক্ত হলেন যে আমি এখানে বসছি কেন, ভিড়ের জায়গা, এটা আমার অপরাধ হতে পারে যে ওখানে আমি বসলাম কেন। আচ্ছা, কিন্তু তাৎক্ষণিকভাবে আমি একটু প্রতিক্রিয়াশীল হইলাম। পরে গিয়ে বললাম, মানে বলার ভঙ্গি করলাম, সবাই দেখি যে 3-4 জন আমাকে ঘিরে ফেলল। হ্যাঁ, আপনি চেনেন তাকে, চেনেন তাকে? তখন আমি বললাম যে রাখেন, ওনাকে তো আমি চিনি না। বলে যে সরেন সরেন সরেন, উনি যাবে। আবার দেখলাম যে মহিলাও বলতেছে, আমি সরেন, আমার তাড়া আছে। তাই আমি বললাম যে আপনি কি করেন? তো দেখলাম যে উনি কোনো উত্তর দিচ্ছে না, কারণ ওনার সময় নেই বা উনি খুব বিশাল কিছু। তো তার সতীর্থরাই বললেন যে উনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একটা ডিন বা একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তখন আমি একটু সুযোগ পেলাম, তখন বললাম যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি চলার পথে এই বাধাটা যখন আপনার সামনে পড়েই গেল, আপনি ধাক্কা দিয়ে ফেলে না দিয়ে যদি বলতেন যে এক্সকিউজ মি,
এইটুক তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে আমি প্রত্যাশা করতেই পারি। এইটুক নমনীয়তা, এইটুক ভদ্রতা, এইটুক কাটিসি আমার প্রত্যাশাটা কি খুব বেশি? হুম, আমি ওই শিশু বাচ্চা আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুম, দুইজনকে একটু তুলনা করতে চাই। আমরা আসলে কি ধরনের শিক্ষা চাই? আমরা ওই শিশু বাচ্চার মতো ওরকম আ শিষ্টাচার। শিষ্টাচার, নম্রতা, নমনীয়তা, ভদ্রতা, পারস্পরিক যে সম্মান, প্রতিপক্ষ বলবো না, বা অপরের প্রতি তার যে রেসপেক্ট, সেটাকে সামনে নিয়ে কি আমি আমার শিক্ষানীতিকে সাজাবো? হুম, নাকি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সেটাকে আমরা আ আমাদের শিক্ষানীতিতে প্রয়োগ করতে চাই? এটা হলো আমার ১ম একটা বিষয়। শুধু এখানেই না, আমার এখানে আসার পরপরই তার ২ দিন পরে আমার এক বলল যে, "তুমি আমার এখানে আসো।" গেলাম। বলল যে, "একটু তাড়াহুড়ো করে আমার বাচ্চাটাকে স্কুলে নিতে হবে। চলো যেতে, যেতে কথা বলি।" একটু তাড়া ছিল, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। তো বাচ্চাটাকে বলছিলাম, "তাড়াতাড়ি আসো, হ্যাঁ? হারি অন।" আমরা সামনে যাওয়ার চেষ্টা করছিলাম। তো আমার এই বন্ধুর বাচ্চা বলতেছে যে, "নো, নো, নো, সরি, ডোন্ট ক্রস দেম।" মানে তাদেরকে তুমি যে ক্রস করতে যাচ্ছ, এটা আউট অফ কার্টেসি, এটা হুম, করা হুম, যাবে না। এতটুক বাচ্চা যে ক্লাস 2 তে পড়ে, সে আমাদেরকে বলতেছে যে, এই যে সামনে যারা আছে ওরাও তো স্কুলে যাচ্ছে। বা হুম, ওদেরও তো বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে। তাদেরকে ক্রস করে তুমি পাল্লা দিয়ে তুমি যে যেতে চাচ্ছ, এটা একটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ। হুম, এটা কইরো না। ট্রু। তো সুতরাং ওই যে ৮ম শ্রেণী পর্যন্ত আমাদের যে পূর্ণাঙ্গ শিক্ষার যে ভিত, সেটা গড়ে তোলার জন্য আমরা আসলে কেমন শিক্ষা নিতে চাই? আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি যে আমার আ যাওয়ার পরপরই লন্ডনের কিছু অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা হলো যে বাকিংহাম প্যালেস দেখতে গিয়েছি। তার সামনেই একটা রিজেন্সি পার্ক আছে। এত সুন্দর, অনেক সুন্দর। তা আমি চমৎকার ঘাসের উপর দিয়ে হাঁটছি। হুম, এর মধ্যে দেখি যে ১০ বছরের একটা ছেলে দৌড়ায় এসে বলছে, "দেখছো না ঘাসগুলো কত সুন্দর দেখাচ্ছে? প্লিজ তুমি ঘাসগুলোকে মারবে না।" হুম, এখন আপনি যে স্কুলের বাচ্চাদের কথা বলছেন যে ৮ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, আসলে এই প্রাথমিক শিক্ষা আসলে কি হবে? কিভাবে আমরা একটা বাচ্চাদেরকে তৈরি করব, তাদের নৈতিকতা, তাদের মূল্যবোধ, তাদের শিষ্টাচার, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা কল্পনা আমরা কোন দিকে কিভাবে আ আ প্রতিফলন ঘটাতে চাই, হুম। সেটা কি আমরা আসলে ঠিক করেছি? না, এটা ঠিক করিনি। এর পাশাপাশি আরেকটা জিনিস ব্যারিস্টার রবিন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রাথমিক লেভেলে, প্রাইমারি লেভেলের যে টিচাররা থাকেন তারাই কিন্তু আসলে আমাদের শৈশবে আমাদের ভেতরে স্বপ্ন বুনে দেন। কে কি হবে তার একটু মানে ছোট, ছোট বীজ বপন করেন। ফিনল্যান্ডের মতো দেশে নাকি সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় প্রাইমারি স্কুলের টিচারদেরকে। কারণ তারা কনসিডার করে যে তাদের যে রোল এই ইয়াং জেনারেশনের লাইফে এইটা অমূল্য। কিন্তু বাংলাদেশে আবার আমরা দেখি যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? মানে যারা মানে শিক্ষকরা তো হচ্ছে কারিগর, যারা জীবন গড়ার কারিগর তারা। তাদের নিয়োগে যদি দুর্নীতি হয় তাহলে আমরা আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা পাবো? অবশ্যই পাবো না, কিন্তু এখানে আ আমরা কিছু অনুকরণ করতে চাই। হুম, যে যুক্তরাজ্যে একজন শিক্ষক কিভাবে নিয়োগপ্রাপ্ত হন। আচ্ছা। আমি নিজে চেষ্টা করেছিলাম একবার। যে আপনি পিএইচডি করেছেন। হুম, এর মানে আপনি প্রাইমারি স্কুল শিক্ষক হতে পারবেন না। বাহ! শিক্ষক হওয়ার জন্য আপনাকে শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ এই বাচ্চাদের পড়ানোর জন্য হুম, আপনার প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে ৩ থেকে ৪ বছর আপনাকে তৈরি করতে হবে একটা সহকারী শিক্ষক হতে। ও, তারপরে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। হুম, তারপরে আপনার পূর্ণাঙ্গ পরীক্ষায় অংশ নিয়ে আপনি যদি উত্তীর্ণ হন, তবে আপনি শিক্ষক হতে পারবেন। প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন। আচ্ছা। ওই দেশে প্রাইমারি স্কুলের শিক্ষক বাবা-মার চাইতেও তাদেরকে অনেক, অনেক বেশি সম্মানের চোখে দেখা হয়। আমি ওই দিকে বলছি না। তাদের যে ব্যবহার, আচরণ, তাদের যে চিন্তা চেতনা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের ওই জায়গায় আগে হাত দিতে হবে যে আমরা আসলে কাদেরকে শিক্ষক হিসাবে চাই।
আচ্ছা। নিয়োগের দুর্নীতি তো অনেক পরের ব্যাপার। হুম। আমার বক্তব্য হচ্ছে আপনি ৫ জন খেলোয়াড়ের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করেন। আপনি দয়া করে ৫ জন কৃষক, রিক্সা চালক, রিক্সা পোলা, আমি কাউকে ছোট করে বলছি না। তাদের থেকে অথবা পানের দোকানদার বা অন্য যারা আছে বা লয়ার হোক বা ডাক্তার হোক, এদের মধ্য থেকে দয়া করে শিক্ষক বাছাই করবেন না। আচ্ছা। বাছাই করবেন শিক্ষকের মধ্য থেকে শিক্ষক বাছাই করেন। যারা অলরেডি তাদের দক্ষতা, যোগ্যতা প্রমাণ করেছে, তারা খারাপ করলেও তারা তো পড়াতে তো পারবেন। হুম। আপনি যদি খেলোয়াড়ের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করেন, তাহলে অন্ততপক্ষে মাঠে গিয়ে খেলতে তো পারবেন। গেম রুলস গুলো জানা থাকবে। যদি আপনার পাই না থাকে, আপনাকে নিয়ে যদি আপনি ফুটবল খেলার মাঠে নামিয়ে দেওয়া হয়, আপনি কি পারবেন খেলতে? প্রতিযোগিতায় আসার আগে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু, সেটা তো আমরা এনশিওর করা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষা। হুম। এই শিক্ষার সাথে বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান। এই শিক্ষা বিজ্ঞানে যারা অন্ততপক্ষে ৫ বছর আলাদা করে কোর্স চালু করতে হবে এবং প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের নিজেদেরকে তৈরি করে একজন শিক্ষক তৈরি করে তারপরে কেবল উনি আহ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন, তো নিযুক্ত আবার হতে ওই পারেন। যে লয়াররা যেরকম প্রতি বছর একবার করে তাদের ধারটা আছে কিনা, যেমন ডাক্তাররাও প্রতি বছর একবার করে ছোট ছোট টেস্ট দেয় যে তাদের কোয়ালিফিকেশন এখনো অপটিমাম লেভেলে আছে কিনা। তার মানে কি টিচারদেরও ওরকম মানে আপস্কিল করার একটা ইয়ে আচ্ছা, থাকতে হবে। তাদেরও কম্পিটেন্সি টেস্ট দিয়ে প্রতিনিয়ত Yes. তাদেরকে ঝালাই করে তাদের প্রমাণ করতে হয়। হুম। মর্যাদাও তাদেরকে দিতে হবে এবং যোগ্য প্রার্থীও বাছাই করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ যিনি শেখাবেন, যিনি আমাদের হাত ধরা শেখাবেন, আমাদেরকে হাত ধরে আমাদের আহ, গাং পাড়ি দেওয়া শেখাবেন, আমাদের এক সময় সমুদ্র পাড়ি দেওয়া শেখাবেন, তার কি হাত থাকতে হবে না? ডেফিনেটলি, ডেফিনেটলি। না, চমৎকার। আমার মানে আমরা আমাদের দর্শকের পক্ষ থেকে যেটা অনুভব করি যে আমাদের মতো একটা দেশের নাকি প্রতি বছর $16 বিলিয়ন করে সাইফন হয়ে দেশের বাইরে পাচার হয়ে যেত। সেই দেশে আপনি যে কথাগুলো বললেন, শিক্ষায় ওই জিনিসগুলো নিশ্চিত করতে বাজেট দরকার। সেই পরিমাণ বাজেট কিন্তু নেই। এ ব্যাপারে আলোচনায় আসবে একটা ছোট্ট বিরতির পর। সেই দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আলোচনা করব শিক্ষায় আসলে বাজেট এতটা অপ্রতুল, গবেষণায় সাফিসিয়েন্ট বাজেট নেই। এই অবস্থায় আসলে উত্তরণের কি উপায়? সাথেই থাকুন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সেই দর্শক মণ্ডলী, ব্রিট রবিন এক্সপ্লেইনে আবার স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি বিশ্বের সেরা 500টি ইউনিভার্সিটির ভেতরে একটাও বাংলাদেশের ইউনিভার্সিটি নেই। এই বাস্তবতায় ব্যারিস্টার রবিন, আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে তেমন কোনো বাজেট নেই, ভালো কোনো গবেষণাও হয় না। আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা প্রাইমারি লেভেলে যদি আমরা কথা বলি, মনে হচ্ছে যেন কোথায় একটা বাজেটের সংকট আছে। আবার এই একই সোনার বাংলা থেকে প্রতি বছর অনেকে বলছে $16 বিলিয়ন করে পাচার হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে শিক্ষা খাতে বাজেটের গুরুত্বটা কি, আর এই বাজেটটা তাহলে সরকার কতটা গুরুত্বের সাথে দেখা উচিত বলে আপনি মনে করেন? এই জায়গাটাতে আমার একটা পরিষ্কার অভিমত আছে। আমি দীর্ঘদিন ভলান্টারিং পলিসি নিয়ে কাজ করছি। আমাদের শিক্ষা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের জন্য, আমাদের এই অপ্রতুলতা আমি স্বীকার করে এই জায়গাটাতে যদি ভলান্টারিং পলিসি তৈরি করা যায়, হুম, হুম। কৌশল প্রণয়ন করা যায়, আমাদের দেশের পথিতযশা যে শিক্ষকগুলো আছে তাদেরকে সম্পৃক্ত করা যায়, আপনি আছেন, আমি আছি বা আমাদের মতো যারা আছে তারা যদি এই ভলান্টারিং পলিসিতে সম্পৃক্ত হন, হুম। এই প্রযুক্তির যুগে একজন বিজ্ঞানী চাইলে আরো 10 জন বিজ্ঞানী তৈরি করতে পারেন, একজন ভালো শিক্ষক চাইলে আরো হাজারো ভালো শিক্ষক তৈরি করতে পারেন, একজন ভালো ছাত্র চাইলে হাজারো ভালো ছাত্র তৈরি করতে পারেন। অর্থাৎ অর্থাৎ রাষ্ট্র যখন উদ্যোগ নিবে যে আমার পুরো শিক্ষা ব্যবস্থায় আমাদের এই অপ্রতুল বাজেটের মধ্যেই হুম। বিশ্বের এমআইএসটির মতো
অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়কে টক্কর দেব, এটা সম্ভব। ওকে। সেই কৌশল প্রণয়নের দায়িত্ব যদি রাষ্ট্র ধরেন বলে যে ঠিক আছে ব্রিট রবিন আপনাকে দিলাম, আমি 1 বছরের মধ্যে বাংলাদেশের এই যে ওয়ার্ল্ডের 500 বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন যারা গবেষণায় পিছিয়ে আছে, এই 1 বছরের মধ্যে অন্তত পক্ষে 10টা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এই লিস্টে থাকবে। হুম। বাংলাদেশের শিক্ষার মান যেটা এখন পৃথিবীর কোনো লিস্টেই নাই, হুম। আমাদের দেশে কোনো সার্টিফিকেট পৃথিবীর কোনো দেশে গ্রহণই করে। আপনি এই পলিসি প্রণয়ন করেন, আমাদের দেশের বিখ্যাত যোগ্য দক্ষ শিক্ষকদেরকে এখানে সম্পৃক্ত করেন, জনগণকে সম্পৃক্ত করেন, তারাই তাদের ছেলে মেয়েদেরকে তৈরি করবে, বড় করবে, রাষ্ট্র শুধু সাপোর্ট দিবে। বাট এই জায়গায় বেশ রবিন, আমি ঠিক গত সপ্তাহে উবারে যাচ্ছিলাম, তো উবার ড্রাইভার ভাই যিনি ছিলেন উনি আমাকে বললেন যে স্যার আমার বাচ্চা এবার ক্লাস 1-এ বোধহয় স্ট্যান্ডার্ড 1-এ পড়তে ভর্তি হচ্ছে, টোটাল বই হচ্ছে 13টা, এবং 3টা বই সরকার থেকে দেয়, বাকি 10টা বই তাকে কিনতে হবে মার্কেট থেকে। তো সে আমাকে বললো যে স্যার বলেন এটা কি ইনসাফ, মানে আমার ক্লাস 1-এ পড়া একটা বাচ্চা তার 13টা বই কিভাবে সে ম্যানেজ করবে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন তার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই ছোট বাচ্চার পিঠে আমি এত বড় একটা ব্যাগ দিয়ে দিচ্ছি, এটা তো স্বাস্থ্যগতভাবে ক্ষতিকর। তো সে যেটা সাজেস্ট করছিল যে স্যার এরকম কেন হয় না যে আমার বাচ্চার যে কয়টা বই খাতা লাগবে ক্লাস 5 পর্যন্ত স্কুলের লকারে থাকবে, আমি শুধু বাচ্চা স্কুলে পাঠাবো, সেই স্কুলে পড়াশোনা করে চলে আসবে, এটা কি সম্ভব আদৌ? এটা এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু হচ্ছে, আচ্ছা। সেখানে প্র্যাকটিক্যাল পড়াশোনাটা খুবই জনপ্রিয়। হুম। প্র্যাকটিক্যাল পড়াশোনা, একটা বাচ্চাকে দেখেন যে ওখানে ক্লাস 1-এর বাচ্চাদেরকে নিয়ে টিচার মাঠে চলে যাচ্ছেন, তার মানে ওরা কিন্তু খুব এনজয়েবল লার্নিং এটা। বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে রেস্টুরেন্ট হায়ার করে রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছেন। হুম। হ্যাঁ, আমি খুব এনজয় করি, আমি মাঝে মাঝে জয়েনও করি। একটা গাছ সামনে রেখে বলতেছে এটা কি গাছ, এই গাছটা কিভাবে বড় হলো, এটা ড্র করো। এটা ড্র করো, অথবা এটাকে তুমি বলো তো দেখে এই গাছটা এখন এতটুক, হ্যাঁ এটা 1 বছর পরে কতটুক হবে, ওরা বলছে না এটা এতটুক হবে, কিভাবে বড় হবে, ও কি খায়, ও কথা বুঝে কিনা, হুম। হ্যাঁ পাতা ছিটতে গেলে ও কিন্তু ব্যথা পাচ্ছে, তখন আরেকজন মাথায় চুল টান দিয়ে বলতেছে তুমি কি ব্যথা পাচ্ছ, স্যার উফ খুব ব্যথা পাচ্ছি, হ্যাঁ তুমি যখন গাছের পাতা ছিল গাছও ব্যথা পাচ্ছে। ব্যথা পায়। প্র্যাকটিক্যালি ওদেরকে দেখাচ্ছে, এরপর থেকে ওরা গাছকে খুব সম্মান করে, আরে আসলে তো ধরতে গেলে গাছে ব্যথা পায়। হুম। এই শিক্ষাগুলো ওদের দরকার, যে কারণে এটা কি বাংলাদেশের সম্ভব? বাংলাদেশে বেশি সম্ভব, কারণ বাংলাদেশে সবই আছে। যে আমার অবজেক্টিভ ঠিক করা দরকার, হুম। আমার শিক্ষার অবজেক্টিভ কি, আমি মানুষ তৈরি করব। রাইট। রবি ঠাকুরের মতো হ্যাঁ করেছো বাঙালি করে মানুষ করনি, আমি সেটা না, যে এত এত মানুষ কিন্তু একটাও মানুষ না, করেছো বাঙালি করে মানুষ করো। মানুষ করুন। মানুষ করার জন্য তো আমার যে শিক্ষা ব্যবস্থা দরকার সেটা তো আগে ঠিক করতে হবে। হুম। এখন অত বইগুলো কি আমাকে মানুষ বানাচ্ছে? মানুষ যে বানাচ্ছে না, অনেক ডক্টরেট দেখেছি, হ্যাঁ এর আগে মন্ত্রীও ছিলেন, তাদের কথাবার্তা শুনে মনে হতো যে এক ডক্টরেট ছিল, কি নাম আমি জানি না, ওই যে বলে যে রানা বাজা ধাক্কা দিয়ে বিরোধী দল পিলার দিয়েছে, ধাক্কা দিয়ে এরকম। অর্থাৎ এই যে আক্ষরিক অর্থে যারা বড় বড় ডিগ্রিধারী হচ্ছে, অথবা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন ধাক্কা মেরে চলে যাচ্ছেন, হুম। তো সুতরাং এই যে মূল যে শিক্ষার যে বেজ, সেই জায়গাটা থেকে আমাদের ওই বইগুলো এনে দিতে পারছে? এই যে শত শত বইয়ের কথা বলছেন, আমি পিঠে নিয়ে যাচ্ছি, হুম। তো যদি বই পিঠে নিয়ে গিয়ে যদি বড় বিদ্বান হওয়া যেত, তাহলে যে কুলি আছে না কুলি, হ্যাঁ। এই কুলিরা যে সমস্ত বই মাথায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, ওরা তো সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বড় বড় ডিগ্রিধারী হতে পারত। তো একজন বাচ্চাকে স্বয়ংসম্পূর্ণ গড়ে তোলার জন্য প্রথম দরকার হচ্ছে বাবা মার শিক্ষা। হুম। আমরা স্কুলে পড়ে একটা বাচ্চাকে খাবার নিয়ে এনে দৌড়াচ্ছি খাওয়ানোর জন্য, হোয়াট ইজ দিস? আর আমি নিজে দেখেছি আমার বাড়ির সামনে হচ্ছে একটা স্কুল, হুম। 2 বছরের হলেই একটা বাচ্চা স্কুলে যাওয়া বাধ্যতামূলক প্লে গ্রুপে। তো সেখানে আমি বসে থাকলে আমি দেখি বাচ্চারা স্কুলে যায়, হুম। তো স্কুলে উপরে উঠতে গিয়ে পড়ে যায় 2 বছরের বাচ্চা।
কিন্তু ইউ কান টাচ দেম। আপনি তাকে গিয়ে কোলে নেবেন, ও বাবু না আমার জান মান, নো। তখন বলে ওকে বেবি কাম অন ইউ ক্যান ক্যারি অন, তুমি পারবে, তুমি উঠো, তুমি নিজেই যাবে। ওখান থেকে উঠে যাচ্ছে 2 বছরের বাচ্চা, তো ভালো করে হাঁটাও শেখে না, হুম পড়ে যাচ্ছে, হাঁটু ছুলে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। সে স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে তাকে কি কেউ চেঞ্জ করে দিবে? না, গিয়ে তাকে বলবে বাবু তুমি তোমার হাতটা দাও, এতটা এতটুকু সিঙ্ক আছে ছোট ছোট, হুম হ্যাঁ, ওখানে গিয়ে পানি ছাড়ো, কল ছাড়ো, দেখাই দিবে সবই, তুমি নিজে নিজে করতে হবে। আবার আরেকটা বাবু পারছে, ও পারছে, দেখো ও পারছে, তুমি পারো না, ও পারছে তো তুমি পারবে, দেখে দেখে শিখতেছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু এখন চলছে অলরেডি। এই চতুর্থ শিল্প বিপ্লবের সময় এসে বিভিন্ন দেশ তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরপরই কোডিং, তারপরে প্রোগ্রামিং, এই ধরনের লার্নিং কিন্তু শুরু করে দিয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু এটা বাস্তবতা দেখেন, যে বাংলাদেশের একটা বড় অংশ মিডল ইস্টে যায়। তাহলে আমরা মানে এই তাদের স্কুলিং ফেজে যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখাই দিতাম একটু, তাহলে ওদের কত লাভ হতো তারা যখন যেত। তারপরে যেমন ধরেন মানে থার্ড ল্যাঙ্গুয়েজ বাদেও আমি যেটা বলার চেষ্টা করছি, যে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করতে করতে যে লেভেলে পৌঁছায়, তার ভিতরে আমরা যদি তাকে বেসিক কিছু স্কিল ডেভেলপ করে দিতে পারতাম, ভোকেশনাল স্কিল, যেটা দিয়ে মনে করেন যে আর কিছু না হোক, অনেকে তো দুর্ভাগ্যজনকভাবে ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিন্তু সে যেন আর্নিং এ আসতে পারে, এটা যদি নিশ্চিত করতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো। এই ব্যাপারে আপনার মতামত? আমি একটু আমার ব্যক্তিগত আমরা আমরা কি শুধু পণ্ডিতই বানাবো না, কি এখানে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করি। জি। আমার বাড়ি জামালপুর সরিষাবাড়ি। তো আমার একটা সৌভাগ্য হয়েছিল যে ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের সাথে কাজ করার, এবং আমি নিজে অত্যন্ত পরিশ্রম করে 15 দিনের মতো পরিশ্রম করে আমি স্কুলের বাচ্চাদের জন্য হুম তাদের শিক্ষা, তাদের দীক্ষা এবং তাদের সামগ্রিক কল্যাণে কি করা যায় এটার একটা রূপরেখা তৈরি করা, এবং এটা আমি উপস্থাপন করলাম। যথারীতি এটা অ্যাকসেপ্টেডও হলো, এবং অ্যাকসেপ্ট হওয়ার পর আমি বললাম যে ওদের পেটে নাই খাবার, হুম মাথায় নাই বুদ্ধি, হ্যাঁ, তাহলে এরা কেমনে কি করবে। আমরা একটা রিসার্চ করলাম, মাত্র 13% জামালপুরের স্কুলে আসে শিক্ষার হার। এখান থেকে ওদেরকে যদি আমরা মিনিমাম উন্নয়ন ঘটাতে চাই, ওদের প্রথম দরকার হচ্ছে পুষ্টি, কারণ বুদ্ধিটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু তাকে থাকতে হবে। সত্যিকার অর্থে যদি আমরা শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে চাই, আগে বাচ্চাদেরকে পুষ্টি পুষ্টি দিতে হবে। এটা কি, এটা তো কোনো ইনজেকশন নাই, এটা কোনো ট্যাবলেট নাই, তাহলে কিভাবে করবো? ওদেরকে খাবার দিতে হবে, পুষ্টি সমৃদ্ধ খাবার। তো সেটাও নাই, তাহলে আমরা কি করতে পারি? যে ওরা বলে যে আমরা করতে পারি, আমাদের প্রচুর দুধ আছে, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ল্যান্ড বড় একটা খামার আছে ওদের এখানে, 2 কোটি গরু আছে। তো ওদের কিছু দুধ দিলেই, একদিনের দুধ দিলে আমাদের এখানে 1 বছর চলে যাবে, এইভাবেই বলছে। আচ্ছা ঠিক আছে, কথা বলো। ওটা ডেভিড ছিল, তখন ইউএসডি এর একজন প্রতিনিধি, ওনার সাথে আমি কথা বললাম। তো বললো যে ঠিক আছে, প্রপোজাল মেক করো। প্রপোজাল করলাম। এর মধ্যে অ্যান্থনি, ভাগ্যগতভাবে আমাদের টাঙ্গাইলের ওয়াজদা আলী খান পন্নী, ওইটার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। এবং এই প্রোগ্রামে আরেকজন আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শরীফউদ্দিন আহমেদ, ওনার ফেনী বাড়ি। তো উনি আমাকে শতভাগ কাজে লাগালেন। আমার ইয়াং যত টিম আছে এদেরকে দিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামের কয়টা মানুষ থাকে, তার কোন বাচ্চাটা স্কুলে যাওয়ার উপযোগী অথচ যায় না, সেটা ডাটা আমি কালেক্ট করলাম। স্কুলে গিয়ে আমি দেখলাম যে মাত্র 87% ছেলে মেয়েরা কেউ স্কুলেই আসে না। আচ্ছা, মাত্র 13% আসে। তাহলে 87% বাচ্চাদেরকে স্কুলে আনতে হবে, এইটা একটা কাজ। এর বেশিরভাগ মানুষ হয় বাবার সাথে অথবা মায়ের সাথে কাজ করে, অথবা অন্যভাবে সময় দেয়, অথবা গরু চড়ায়, অথবা ছাগল পালে, এরকম ভাবে চলে যাচ্ছে। কিন্তু তাদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে তাদের যেমন মোটিভেশন দরকার, এবং তারা স্কুলে কেন আসবে, এইটা প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। তখন প্রথম বললাম যে দেখো, তোমার স্কুলে গেলে তোমাকে 1 প্যাকেট দুধ দিব, তোমাকে বিস্কুট দিব, তুমি স্কুলে আসো।
হ্যাঁ, ইভেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা রিপোর্ট দেখলাম। সেটা তো আমি আরো আজ থেকে হুম 25 বছর আগের কথা বলছি, 25 বছর আগের কথা বলছি। তো এরকম এরকম কাজ যখন করলাম চরে বিভিন্ন জায়গায় জায়গায়, হ্যাঁ, খুব মজার মজার ঘটনা ঘটেছে। আমি এক বাড়িতে গিয়ে হুম প্রচন্ড টায়ার্ড, পানি খেতে চাইলাম, দৌড়াদৌড়ি শুরু করেছে যে স্যার আসছে, হ্যাঁ, ওনাকে কি দিব কি দিব, হ্যাঁ, তখন বলতেছে মিষ্টি নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, মিষ্টি ছাড়া শুধু পানি কিভাবে দিব। পরে দেখেছে এক টুকরা গুড় নিয়ে আসছে। হ্যাঁ, আমি তো মিষ্টি বলতে রসগোল্লা বুঝছি, রসগোল্লা। কিন্তু আতিথেয়তা খারাপ লাগে নাই। হুম তো এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। তখন এই বাচ্চাগুলো যখন আমরা দুধ বিস্কুট দেওয়া শুরু করলাম, এই বাচ্চাগুলো কিন্তু স্কুলে আসলো, শিক্ষার হার 13 থেকে 98% পর্যন্ত হয়ে গেল এবং অটোমেটিক্যালি একটা বড় পরিবর্তন। আর দরকার ছিল যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলছি, যে এই যে মূল্যবোধ, এই যে শিষ্টাচার, এটার জন্য আমরা টিচারদেরকে নিয়ে বারবার মিটিং করা শুরু করলাম। সেখানে অনেক অনেক প্রতিবন্ধকতা শিকার হয়েছে। মানে একটা স্কুলে গিয়ে ক্লাস 5-এর একটা ছেলে মেয়েকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে পারে না। তা রাগ করে আমি একটা ডিসি সমস্ত টিচারদেরকে নিয়ে একটা মিটিং আয়োজন করেছে। সেই মিটিং এ আই ওয়াজ দ্য চিফ গেস্ট অন দিস মিটিং। আমি ওখানে গিয়ে যখন বললাম স্কুলের হেড টিচারদেরকে যে আপনাদের স্কুলে গিয়েছিলাম, গিয়ে ক্লাস 5-এর একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, সে তো কাঙ্ক্ষিত উত্তর দিতে পারলো না। তাহলে হুম হুম আমি কি ধরে নিব যে কর্ণফুলী যে মেশিন, কাগজের যে কলটা আছে, সেখানে বাঁশ দিলে কাগজ বের হয়? যদি বাঁশই বের হয় তাহলে কি মেশিন নষ্ট, নাকি আমরা যে চালাচ্ছি এটা নষ্ট? তো উনি খুব ক্ষেপে গিয়েছিলেন। এটা নিয়ে মাঝে মাঝে আমাদেরকে পাস বলছেন, কেউ বলছেন আমাদের অপদার্থ বলছেন, আমরা কেউ পড়াইতে পারি না। আমি বললাম যে এরকম না। হুম আসলে দায়িত্ব নিয়ে, অর্থাৎ আমি ক্লাস 5-এ উঠলাম কি করে? ক্লাস 5 তো একটা বড় ক্লাস, হুম তাই না? সে রিডিং পড়তে পারছে না, একটা ভালো কবিতা পড়তে পারছে না, আমাকে দেখলে সে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। পয়েন্টটা রাইট বুঝতে রাইট। পারছেন? ওইটা আমার একটা আফসোস ছিল যে কিভাবে সত্যিকার একটা শিক্ষা এদেরকে উপহার দেওয়া যায়। থ্যাংক ইউ ব্যারিস্টার রবিন। আমরা এই আলোচনা জারি রাখবো এবং শুধু দর্শক মণ্ডলী, আমরা আজকে ব্যারিস্টার রবিনের সাথে এই শিক্ষা বিষয়ক আলোচনায় বেশ কিছু জিনিস, আহ, বেশ কিছু এরিয়া আমরা খুঁজে পেয়েছি যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার দূষিত এরিয়া। এই জায়গাগুলোতে আমরা অবশ্যই মানে আমাদের প্রায়োরিটি সেট করব। আমরা জানলাম যে এই যে শেষের যে গল্পটা ছিল সেখান থেকে, যে যদি উপযুক্ত প্রণোদনা দেওয়া হয় আর আকর্ষণ করা হয়, তাহলে বাচ্চারা কিন্তু সেই 15% থেকে 98%-এ হাজিরা দিতে শুরু করে। যদি আমরা শিক্ষকদের মূল্যায়নে এবং শিক্ষকদের নিয়োগে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে পারি, তাহলে আমরাও পারবো একটি শক্তিশালী শিক্ষিত স্বনির্ভর প্রজন্ম গড়ে তুলতে। আমাদের সবাইকে পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।